হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনফোল্ডিং লিটারেচার। আজকে চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকে আলোচনা করব একটি পোয়েম বা সনেট, লাভিং ইন ট্রুথ, স্যার ফিলিপ সিডনির লেখা। তো পোয়েমটি লাইন বাই লাইন বাংলা অ্যানালাইসিস করব, তার সাথে এর যে থিম, স্ট্রাকচার, রেটোরিক্যাল ডিভাইস যেগুলো ইউজ হয়েছে সেগুলো কিন্তু সাথে সাথে এক্সপ্লেন করে দেবো পোয়েমটি এক্সপ্লেন করার ঠিক পরে। তো যারা এসএলএসটির জন্য প্রিপারেশন নিচ্ছ, স্পেশালি এই পোয়েমটি রয়েছে বর্তমানে ওয়েস্ট বেঙ্গল এসএলএসটির সিলেবাসে, 11-12 সিলেবাসে রয়েছে বিশেষত। তো যারাই কিনা এসএলএসটির জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু ভিডিওটি ভীষণ উপকারী হতে পারে। তো চলো ভিডিওটি লাস্ট অবধি দেখবে। তার আগে স্যার ফিলিপ সিডনি সম্পর্কে একটু জেনে নেই, চলো। স্যার ফিলিপ সিডনি জন্মগ্রহণ করেছিলেন 1554-এ 30th নভেম্বর এবং তার মৃত্যু হয়েছিল 1586-এ 17th অক্টোবর। তো তিনি কিন্তু মাত্র 31 বছর বয়সে মারা গিয়েছিলেন স্প্যানিশ যুদ্ধে, মানে যুদ্ধকালীন অবস্থায়, এবং নেদারল্যান্ডে কিন্তু তার মৃত্যু হয়েছিল। এবং তার যে শেষ যাত্রা সেটা কিন্তু মানে ফিউনারাল, সেটা কিন্তু ভীষণ স্মরণীয় লন্ডনে, ঠিক আছে। এবং উনি কিন্তু একজন ইংলিশ পোয়েট ছিলেন, তার সঙ্গে সেই সময়ের সভাকবি ছিলেন, স্কলার ছিলেন এবং তার সাথে একজন সোলজারও ছিলেন, সেই জন্য তিনি যুদ্ধরত অবস্থাতে কিন্তু তিনি মৃত্যুবরণ করেন। এবং তিনি একজন এলিজাবেথান পিরিয়ডের একজন বিখ্যাত লেখক ছিলেন। তার যে বিখ্যাত লেখাগুলো সেগুলো হচ্ছে অ্যাস্ট্রোফিল অ্যান্ড স্টেলা, এ ট্রিটাইস, দ্য ডিফেন্স অফ পোয়েজি, যেটা কিনা অন্য একটি নামে পরিচিত, অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি, অ্যান্ড এ প্যাস্টোরাল রোম্যান্স, দ্য কাউন্টেস অফ পেমব্রোক আর্কাডিয়া। তো এগুলো কিন্তু তার বিখ্যাত লেখা। তো চলো এবার পোয়েমটি লাইন বাই লাইন ডিসকাস করে নিই। তো এই কবিতার যে সারাংশ, এখানে কবিতার মাধ্যমে কবি সত্যিকারের ভালোবাসা প্রকাশ করতে চান এবং যাতে তার প্রেমিকা তার যন্ত্রণার যে গভীরতা বুঝতে পারেন, তিনি আশা করেন তার কবিতা পাঠ করে প্রেমিকা তার প্রতি সহানুভূতি অনুভব করবেন এবং তাকে কিছুটা সান্ত্বনা দেবেন। তবে কবি উপলব্ধি করেন যে অন্য কবিদের অনুকরণ করে তিনি তার অনুভূতি সঠিকভাবে প্রকাশ করতে পারছেন না। শেষে তার মিউজ মানে কবিতা দেবী তাকে পরামর্শ দেন, নিজের হৃদয়ের দিকে তাকাও এবং লেখো। তো কবিতাটি এখন লাইন বাই লাইন অ্যানালাইসিস করছি। কবিতার সারাংশটা কিন্তু তোমাদেরকে আগেই বলে দিলাম। প্রথমেই বলেছে, লাভিং ইন ট্রুথ অ্যান্ড ফেইন ইন ভার্স মাই লাভ টু শো। তো বলেছে সত্যিকারের ভালোবাসা নিয়ে আমি কবিতায় আমার প্রেম প্রকাশ করতে চাই, মানে কবিতার প্রেমের সত্যতা কবিতার মাধ্যমে প্রকাশ করতে চান, যাতে তার প্রেমিকা তার অনুভূতি বুঝতে পারেন। দ্যাট শি, ডিয়ার শি, মাইট টেক সাম প্লেজার অফ মাই পেন, মানে যাতে সে, মানে আমার যে প্রিয়, সে আমার যন্ত্রণার কিছু আনন্দ পেতে পারে। মানে তার লাভারের কথা এখানে বলছেন, তার বেলাভেটের কথা এখানে বলছেন। কবি আশা করেন তার প্রিয় তার কবিতা পাঠ করে তার প্রেমিকা তার যন্ত্রণার কিছু আনন্দ বা সহানুভূতি অনুভব করবে। Pleasure might cause her read, reading might make her know. তো এখানে বলেছে আনন্দ তাকে পড়তে উদ্বুদ্ধ করতে পারে, পড়া তাকে জানতে সাহায্য করবে। তো কবি মনে করেন যদি তার প্রেমিকা কবিতা পড়ে আনন্দ পান তবে তিনি তার প্রেমের গভীরতা বুঝতে পারবেন। নলেজ মাইট পিটি উইন অ্যান্ড পিটি গ্রেভস অবটেইন, জ্ঞান ও সহানুভূতি জাগাতে পারে এবং সহানুভূতি থেকে অনুগ্রহ লাভ করতে পারে। মানে কবি আশা করছেন প্রেমিকা তার যন্ত্রণার কথা জেনে সহানুভূতি অনুভব করবেন এবং তাকে কিছুটা সান্ত্বনা দেবেন। I sought with words to paint the blackest face of woe. আমি আমার গভীর দুঃখের চিত্র আঁকার জন্য উপযুক্ত শব্দ খুঁজেছি। কবিতার যন্ত্রণার গভীরতা প্রকাশ করতে উপযুক্ত শব্দ খুঁজছেন এখানটায়। স্টাডিং ইনভেনশনস ফাইন হার উইটস টু এন্টারটেইন, তার মনোরঞ্জনের জন্য সূক্ষ্ম যে সৃষ্টি নিয়ে পড়াশোনা করেছি। কবি প্রেমিকার মনোরঞ্জনের জন্য সূক্ষ্ম সৃজনশীল কবিতা পড়ছেন। Often turning others' leaves to see if thence would flow. প্রায়ই অন্যদের পৃষ্ঠা উল্টে দেখেছি সেখানে থেকে কিছু আসে কিনা, মানে কবি অন্যদের কবিতা পড়ে অনুপ্রেরণা খুঁজছেন যাতে সেটা দেখে কিছুটা লিখতে পারেন। সাম ফ্রেশ অ্যান্ড ফ্রুটফুল শাওয়ার্স আপন মাই সানবার্নস ব্রেন, আমার ক্লান্ত মস্তিষ্কে কিছু সতেজ ও ফলপ্রসূ বৃষ্টি বর্ষণ হোক। কবি আশা করেন অন্যদের কবিতা পড়ে তার ক্লান্ত মস্তিষ্কে নতুন চিন্তার সঞ্চার হবে। But words came halting forth, wanting inventions stay. কিন্তু শব্দগুলি থেমে থেমে এসেছে সৃষ্টিশীলতার অভাবে। কবি উপলব্ধি করেন অনুপ্রেরণার অভাবে তার শব্দগুলি সঠিকভাবে প্রকাশ পাচ্ছে না। ইনভেনশন নেচার্স চাইল্ড, ফ্লেড স্টেপ ডেন স্টাডিজ ব্লোস। তো সৃষ্টি প্রকৃতির সন্তান, যেটা সৃষ্টি মাত্রই কিন্তু প্রকৃতির সন্তান, সৎ মাতা অধ্যয়নের আঘাতে পালিয়ে গেছে। মানে কি, কবি বলেন সৃজনশীলতা প্রকৃতির সন্তান যা কঠোর অধ্যয়নের চাপে হারিয়ে যায়। মানে অধ্যয়ন কিন্তু সবসময় কিন্তু আমাদের উপরে চাপই সৃষ্টি করে, তার জন্য কিন্তু আমাদের সৃজনশীলতা হারিয়ে যায়। অ্যান্ড আদার্স ফিট
স্টিল সিমড বাট স্ট্রেঞ্জার্স ইন মাই ওয়ে। অন্যদের পথ আমার কাছে অপরিচিত মনে হচ্ছে। কবি অনুভব করেন এখানে অন্য কবিদের অনুকরণ তার নিজের পথে বাধা সৃষ্টি করছে। দাস গ্রেট উইথ চাইল্ড টু স্পিক অ্যান্ড হেল্পলেস ইন মাই থ্রোস। তো এখানে বলছেন যে এইভাবে বলার ইচ্ছায় গর্ভবতী হয়ে আমি যন্ত্রণায় অসহায়। মানে কবি নিজেকে একজন গর্ভবতী নারীর সঙ্গে তুলনা করছেন যিনি প্রসব যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন। মানে তার যে যন্ত্রণা সেটাকে বোঝানোর জন্য তিনি কিন্তু গর্ভবতী নারীর প্রসঙ্গ টেনে এনেছিলেন। বাইটিং মাই ট্রু অ্যান্ড পেইন বিটিং মাইসেলফ ফর স্পাইট। আমি আমার অবাধ্য কলম কামড়াচ্ছি, রাগে নিজেকে মারছি। মানে কবিতার কলমের মানে অবাধ্যতায় বিরক্ত হয়ে নিজেকে দোষারোপ করে যাচ্ছেন। ফুল সেড মাই মিউজ টু মি লুক ইন মাই হার্ট অ্যান্ড রাইট। আর মূর্খ আমার মিউজ আমাকে বললেন তোমার হৃদয়ের দিকে তাকাও এবং লেখো। মানে কবির মিউজ তাকে পরামর্শ দিচ্ছেন নিজের হৃদয়ের গভীরতা থেকে লিখতে, অন্যদের অনুকরণ না করে। তো এখানে কিন্তু কবিতাটা শেষ হলো। এই সনেটে সিডনি দেখিয়েছেন সত্যিকারের কবিতা আসলে আসে হৃদয়ের গভীরতা থেকে, অন্যদের অনুকরণ করে নয়। তিনি তার প্রেমিকার প্রতি ভালোবাসা প্রকাশ করতে চান, কিন্তু উপলব্ধি করেন সে কেবল নিজের হৃদয়ের অনুভূতি থেকেই সত্যিকারের কবিতা সৃষ্টি করা যায়। তো কবিতাটা এখানেই শেষ হলো। পয়েন্টে লাইন বাই লাইন অ্যানালাইসিস করা হলো, আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। এবার চলো পয়েন্টের স্ট্রাকচার, রাইম স্কিম এবং এগুলোতে কি কি রেটোরিক্যাল ডিভাইস ইউজ হয়েছে, কোন লাইনে কি রেটোরিক্যাল ডিভাইস ইউজ হয়েছে সেগুলো জেনে নিই। তো এটির যে স্ট্রাকচার সেটা হচ্ছে, এটা 14 লাইন্সের একটি পোয়েম এবং এটি সনেট নাম্বার 1 অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা থেকে নেওয়া হয়েছে। তো এটাতে আয়াম্বিক পেন্টামিটার ইউজ হয়েছে। রাইম স্কিম হচ্ছে এবিবিএ সিডি সিডি ই। এটা হচ্ছে পেট্রার্কান সনেটের যে রাইম স্কিম সেটা এখানে ফলো হয়েছে। নেক্সট এখানে অ্যালিটারেশন ইউজ হয়েছে রেটোরিক্যাল ডিভাইসের মধ্যে। প্রথম লাইনেই কিন্তু অ্যালিটারেশন ইউজ হয়েছে, লাভিং ইন ট্রুথ অ্যান্ড ফেইন ইন মাই ভার্স লাভ টু শো। দেখো এল কথাটা কিন্তু বারবার ইউজ হয়েছে, লাভিং লাভ, সেই জন্য কিন্তু অ্যালিটারেশন ইউজ হয়েছে, মানে রিপিটেশন অফ সাউন্ড। এরপরে যেই রেটোরিক্যাল ডিভাইস ইউজ হয়েছে সেটা হচ্ছে প্যারাডক্স। প্যারাডক্স কথার অর্থ হচ্ছে এ স্টেটমেন্ট দ্যাট সিমস কন্ট্রাডিক্টরি হবে কিন্তু একটা ট্রুথ রিভিল করবে। যেমন এখানে বলেছে লাইন নাম্বার 14-এ বলেছে, ফুল সেড মাই মিউজ টু মি লুক ইন দাই হার্ট অ্যান্ড রাইট। তো এখানে সত্যি কথাটা কিন্তু উঠে আসছে যে নিজের হৃদয়ে দেখো এবং তারপরে কিন্তু তুমি লিখতে পারবে। তো ট্রু পোয়েট্রি কামস ফ্রম উইদিন, এটাই কিন্তু এখানে বোঝানো হয়েছে, সেজন্য এটা হচ্ছে প্যারাডক্স। নেক্সট রয়েছে পার্সনিফিকেশন, যখন কোনো নন হিউম্যান থিংকে পার্সনিফাইড করা হয়, নন হিউম্যান থিংকে। তো এখানে লাইন নাম্বার 14-এ রয়েছে, ফুল সেড মাই মিউজ। তো ফুল বলতে এখানে মিউজ বলতে কিন্তু মানে ফুল বলে তাকে কিন্তু পার্সনিফাইড করা হয়েছে। তো ফুল বলতে তো তার কেউ এরকম ভাবে এক্সিস্ট করে না। নেক্সট রয়েছে অ্যান্টিথেসিস, মানে বিপরীত ধর্মী আইডিয়া। যেমন লাইন নাম্বার 3-তে ইউজ হয়েছে, প্লিজ আদার্স পেইথ পেইন ডথ ট্রুলি ট্রাই। তো কন্ট্রাস্ট প্লেজার অ্যান্ড পেইন। তো প্লেজার আর পেইন দুটো কিন্তু বিপরীত ধর্মী আইডিয়া, মানে আরাম আর কষ্ট। তো এই দুটোকে কিন্তু এখানে ইমোশনাল কনফ্লিক্ট একটা দেখানো হয়েছে। নেক্সট রয়েছে মেটাফার ইউজ হয়েছে পুরো লাইন নাম্বার 2-তে। মেটাফার ইউজ হয়েছে লাইন নাম্বার 2-তে, দ্য ডিয়ার শি মাইট টেক সাম প্লেজার অফ মাই পেন। তো এখানে দেখো প্লেজার অফ মাই পেন ইজ মেটাফরিক্যাল অফ ইমোশনাল রেসপন্স থ্রু পোয়েট্রি। ঠিক আছে, এটা কিন্তু মেটাফর। তো প্লেজার অফ মাই পেন মানে পোয়েট্রি দিয়ে প্লেজার কারো কি পেন কমানো যায় আসলে? কিন্তু হ্যাঁ, এটা হচ্ছে ইমোশনাল পেনটা হয়তো কমানো যেতে পারে। তো সেটা কিন্তু এখানে মানে বলতে পারি যে মেডিসিনের অর্থে এখানে কিন্তু প্লেজার মানে এই যে এটাকে কিন্তু প্লেজার কথাটা ইউজ করা হয়েছে। নেক্সট হয়েছে অ্যাপোস্ট্রফি হচ্ছে লাইন নাম্বার 14-এ ইউজ হয়েছে। অ্যাপোস্ট্রফি বলতে যখন কাউকে সম্বোধন করা হয়, যে ফুল দিয়ে সম্বোধন করা হলো, তো এটা পার্সনিফিকেশন অ্যাপোস্ট্রফি দুটোই কিন্তু এখানে হতে পারে লাইন নাম্বার 14-এ। তো দেখো লাইন নাম্বার 14-এ কিন্তু অনেকগুলো রেটোরিক্যাল ডিভাইস ইউজ হয়েছে। ঠিক আছে, এবার হচ্ছে আইরনি। আইরনি কি অর্থে ইউজ হয়েছে দেখো, দ্য স্পিকার ওয়ার্কস হার্ড টু অ্যাপিয়ার ন্যাচারাল অ্যান্ড এফোর্টলেস ইন পোয়েট্রি হুইচ ইজ আইরনিক্যালি দ্য অপোজিট অফ হোয়াট হি ইজ অ্যাচিভিং। তো পুরো কবিতাটাই কিন্তু লাইন বাই লাইন, মানে যদি আমরা পড়ি লাইন নাম্বার 19 থেকে 13 অবধি, তাহলে আমরা দেখতে পাবো যে মানে কবি যেটা ব্যক্ত করতে চাচ্ছেন ঠিক তার উল্টোটাই হচ্ছে। উনি কবিতা লিখতে চাচ্ছেন কিন্তু সেটা পারছে না। তার লেবার্স গুলো কিন্তু তিনি যে লেবারটা দিচ্ছেন সঠিক ওয়ার্ড তিনি খুঁজে পাচ্ছেন না। এটাই কিন্তু এই কবিতার আইরনি। নেক্সট রয়েছে এখানেই হচ্ছে রেটোরিক্যাল ডিভাইস শেষ হলো। তো আশা করি কবিতাটা তোমাদের বোঝাতে পারলাম এবং এর মধ্যে যে বিষয়বস্তু ছিল যতটুকু এক্সামের জন্য প্রয়োজন ততটুকু তুলে ধরার চেষ্টা করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবে। এরকম আরো যদি ভিডিও পেতে চাও তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। থ্যাংক ইউ সো মাচ।